অন করে দাও। আচ্ছা, তো আমরা শুরু করি পড়া। হ্যাঁ, আমরা আসলে শুরু করছিলাম উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 1। তোমরা দেখো, এই যে এটা আমি প্রতি ক্লাসেই দেখাই, কারণ প্রতিদিনই নতুন স্টুডেন্ট আসতেছে এখন। আমাদের জীববিজ্ঞানের দুইটা পেপারের মধ্যে ফার্স্ট পেপারের নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, আর সেকেন্ড পেপারের নাম হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুলজি। উদ্ভিদ বিজ্ঞান আমরা বই কিনবো যেদিন তুমি কিনবা, এখন বই কেনা বাধ্যতামূলক নয়। এখন যদি তুমি ক্লাসগুলো করো, ক্লাসের পড়াগুলায় বাসায় রিভিশন দিবা। 1 2, তুমি এখানে যারা ভর্তি হয়ে গেছো, ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাকে বুলেট বইটা দেওয়া হবে। অধ্যায় 1-এর বুলেট বইটা থেকেই তুমি আপাতত পড়তে পারবা। টেক্সট বুক তুমি চাইলে আরো পরে কিনতে পারবা। আরো পরে বলতে কখন, সেটা তুমি যখন ডিসাইড করো। তোমার যদি মনে হয় যে না, আমার ক্লাস, আমার বুলেট বই, ক্লাস স্লাইড এগুলার বাইরে তুমি ঘরে বসে এমনি রিডিং দিবা, অবসর টাইমটা পাস করবা, অবসর টাইম পাস করার মতো তোমার ওরকম সুযোগ হচ্ছে না, তো তুমি তাহলে বইটা নিতে পারো, নিয়ে এমনি দেখবা আর কি, পরিচিত হবা আর কি প্রতিটা পেজের সাথে। আর হচ্ছে শুরুতে এই বায়োলজি বইটাই কেনা যায় আসলে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো তো ম্যাথমেটিক্যাল জিনিস। বায়োলজিটা তুমি পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে এমনি পড়তে পারো চাইলে, পেছনে যাওগা। আর হচ্ছে এমনিতে আইডিয়াল টাইম হচ্ছে তুমি ধরো মাসখানেকের মধ্যে কিনতে পারলে ভালো, মাসখানেকের মধ্যে কিনতে পারলে ভালো। আর এখন কিনে ফেলতে চাইলে কোনো সমস্যা নাই। তো তো এখন কিনবা কোনটা, বাজারে অনেক বই আছে, তুমি কিনবা বোটানিরটা, কিনবা আবুল হাসান স্যারেরটা, আর জুলজি কিনবা কারটা, গাজী আজমল স্যারেরটা। বাঘের ছবি দেখবা, টাইগারের ছবি। তো আমরা উদ্ভিদ বিজ্ঞান শুরু করছি, উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 1 শুরু করছিলাম। উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 1, যার নাম হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠনের আগে আবুল হাসান স্যারের বই উল্টালে দেখবা সবুজ কালারের কতগুলো পেজ আছে। ওই পেজের মধ্যে কিছু ইনফরমেশন বা পড়ালেখা আছে। এই পড়ালেখাগুলো আমরা ধরি না, ওটার নাম দিছি উপক্রমণিকা। এই উপক্রমণিকার মধ্যে কিছু পড়ালেখা আছে যেগুলা আমরা এই বিভিন্ন অধ্যায় পড়তে পড়তে সেগুলো শেষ হয়ে যাবে, সুতরাং টেনশনের কিছু নাই। তো আমাদের আসলে এই ব্যাচ সম্পর্কে একটু বলি। এখানে আমরা 4টা লেকচার নিয়ে ফেলেছি, এখানে 4টা লেকচার হয়ে গেছে। গতকালকে 4 নম্বর লেকচার হয়েছিল। এখন এই 4 লেকচারের উপর আমরা আগামীকালকে একটা এক্সাম নিচ্ছি। আগামীকাল মানে হচ্ছে শুক্রবার। এই শুক্রবার আমরা এক্সাম নিচ্ছি কিসের উপর? 4টা লেকচারের উপর। যা পড়াইছি তা সিকিউর উপর না, এমসিকিউ অনলি। আমরা শুধু এমসিকিউ, ওই যে লাস্ট বেঞ্চে চলে যাবো, আর তুমি এখানে বসো। আমরা এমসিকিউ নিচ্ছি 40 মার্কসের। হ্যাঁ, তো পড়াগুলো হচ্ছে কি কি? পড়াগুলো হচ্ছে কোষ প্রাচীর, কোষ, তারপর হচ্ছে প্লাস্টিড যেটা আমরা আজকে আলাপ করব, তারপরে হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এবং কি ক্রোমোজোম। এই জিনিসগুলোর উপরে আমাদের এক্সামটা হবে। তোমরা যদি কেউ আগ্রহী হও দিতে পারো, এক্সামটা দিতে পারো, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। সাথে সলভও দেওয়া হবে, মানে আগামীকালকে ক্লাস, আগামীকালকে সলভ করে ফেলা হবে। তো তোমরা যদি ইচ্ছুক হয় দিতে পারো, আর নাইলে সমস্যা নাই। তোমাদের যখন এক্সাম হবে ততদিনে মনে হচ্ছে আমরা সিকিউ এক্সামের প্রস্তুতি নিয়ে ফেলবো। আমরা একটা সিকিউ এক্সামও সামনে নিব। তোমাদের হয়তো সিকিউ এমসিকিউ কম্বাইন্ড হবে, মানে এই ব্যাচে 4টার ব্যাচের জন্য। কালকে হচ্ছে সেম টাইমে 9টা এবং 10টা 15, 9টায় একটা, 10টা 15-তে একটা। প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে 9টায় যারা ঢুকবে তারা বের হতে হতে 10টা 15-20 হয়ে যাবে। বাকিরা 10টা 15-তে এসেই এক্সামে বসে যাবে, মানে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই। তো আমরা এখানে আজকে একটা লেকচার হয়ে গেছে গত ক্লাসে, রবি মঙ্গল বৃহস্পতি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা মঙ্গলবার শুরু করছিলাম, আজকে দ্বিতীয় লেকচার। তো প্রথম লেকচারে আমরা কি পড়ছিলাম? প্রথম লেকচারে আমরা পড়ছিলাম এগুলা। এটি কি কোষ বলতো? উদ্ভিদ কোষ। গুড। এখানে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে নাই। এখানে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নাই। এখানে বড় কোষ গহ্বর আছে, প্রাণী কোষে নাই। এটা সঞ্চিত খাদ্য স্টার্চ, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, গ্লাইকোজেন। তো এখানের মধ্যে আমরা কোষ প্রাচীর শুরু করছিলাম, এই যে কোষ প্রাচীরের পড়া এখানেই লেখা আর কি। তারপরে কোষ প্রাচীরের আমরা স্ট্রাকচার দেখছিলাম, এটা এটা হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। বলো কি গঠন? ভৌত গঠন। তারপরে এটা হচ্ছে, আমার তো মনে হয় মাইক নিতে হবে। আমার কথা শুনতেছো না? শুনতেছো? হ্যাঁ,
এদিকে আরেকটু এদিকে চলে আসো, একটু চাপ, ওই তোমার ব্যাগটা ওই পাশে রাখো, তোমাদের ব্যাগগুলো সব ওই পাশে দিয়ে দাও, এদিকে চাপো। এটা হচ্ছে রাসায়নিক গঠন, এটা হচ্ছে রাসায়নিক গঠন। তারপরে আমরা আমরা একটা গঠন দেখব, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা একটু বলো তো কোষ প্রাচীরের মধ্যে প্রধান উপাদান কি, কত পার্সেন্ট থাকে? 40%। আর হেমিসেলুলোজ কত পার্সেন্ট থাকে? কত? দ্বিতীয় প্রধান উপাদান কে? পেকটিন, কত পার্সেন্ট? 30%। এবং 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 গ্লাইকোপ্রোটিন কত পার্সেন্ট? বলো। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? ব্যাকটেরিয়াটা, জোরে বলো, ভেঙে ভেঙে বলো, পেপটিডোগ্লাইকেন, বলো পেপটিডোগ্লাইকেন। সবাই খাতা কলম খুলে রাখো। আমরা এখন কোষ প্রাচীরের, অন্য কোথাও এটা পাওয়া যাবে না, শুধু কোষ প্রাচীরের ক্ষেত্রে পাওয়া যাবে, সূক্ষ্ম গঠন একটা পড়বো, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই যে লিখলাম কোষ প্রাচীরের, সবাই লিখো কোষ প্রাচীরের। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্ট সাইড টক করতেছো, আমি যখন পড়াবো তখন কিন্তু সাইড টক করা যায় না, এখানে সাইড টক করা যায় না। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আমরা কৌশল দিচ্ছি, হ্যাঁ এই কৌশলটা একটু দেখো, একটা ট্রিক দিচ্ছি, ট্রিকটা দেখো। একটা ঘটনা ঘটছে, অনুকে চেয়ে মাইশা, অনুকে দেখছে মাইশা, এরপর কি ঘটছে আল্লাহ জানে, মাইক্রোতে মাথা বাড়ি দিয়ে ফাটাই ফেলছে। হ্যাঁ, অনুকে চেয়ে মাইশা মাইক্রোতে মাথা ফাটিয়েছে, বলো সবাই একবার। আচ্ছা, এখানে অনু মানে হচ্ছে সেলুলোজ অণু, বলো কি অণু? সেলুলোজ অণু। এই যে সেলুলোজ, যেহেতু উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজ অণু। মনে করো ইট বালি সিমেন্ট এগুলো দিয়ে আমরা কি করি, আমরা দেয়াল বানাই, বলো কি বানাই? বিল্ডিং এর দেয়াল বানাই, তাই না? ওকে, তারপর দেয়াল দিয়ে কি করি? দেয়াল দিয়ে আমরা রুম বানাই, কি বানাই? চারপাশে দেয়াল দিয়ে দিলে রুম হয়ে যায় না, আসো আসো, রুম হয় না, রুম বানাই। এই যে এরকম অনেকগুলো সেলুলোজ অণু, এগুলো হচ্ছে ইট বালি সিমেন্টের মতো। আর এই দেয়ালের নাম হচ্ছে, এই দেখো সেলুলোজ চেইন, বলো কি চেইন? সেলুলোজ চেইন। মাইশা মানে মাইসেলি, আর মাইক্রো মানে মাইক্রোফাইব্রিল। মাথা মানে মাইক্রো মানে ছোট, হ্যাঁ, আর মাথা মানে ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রো মানে বড়। ওকে, ফাটিয়েছে মানে ফাইবার। এরপর কোষ প্রাচীর, এভাবে কোষ প্রাচীরটা তৈরি হয়। আমি একটা এক্সাম্পল দিই, বিল্ডিং এর সূক্ষ্ম গঠন কি? বিল্ডিং এর সূক্ষ্ম গঠন হচ্ছে, তুমি ট্রাকে করে ইট বালি সিমেন্ট আনবা, এগুলাকে জোড়া লাগিয়ে দেয়াল বানাবা, ছাদ বানাবা, ফ্লোর বানাবা, চারপাশের আবরণ। এরপর একটা রুম হবে, এরকম অনেকগুলো রুম দিয়ে ফ্ল্যাট হবে, ফ্ল্যাট দিয়ে কয়েকটা ফ্ল্যাট দিয়ে ফ্লোর হবে বা তলা হবে, কয়েকটা ফ্লোর দিয়ে একটা বিল্ডিং হবে, ঠিক না? এবার উল্টা করে যাও, বিল্ডিং কে ভাঙলে পাবা ফ্লোর, ফ্লোর কে ভাঙলে পাবা ফ্ল্যাট, ফ্ল্যাট কে ভাঙলে পাবা রুম, রুম কে ভাঙলে পাবা দেয়াল, দেয়াল কে ভাঙলে পাবা ইট বালি সিমেন্ট। এই দেখো, এটা হচ্ছে বিল্ডিং। কোষ প্রাচীর হচ্ছে কি? বিল্ডিং। বিল্ডিং এর মধ্যে একেবারে ক্ষুদ্রতম একক যেখানে আমরা থাকি সেটা হচ্ছে রুম, সেটা হচ্ছে কি? এরকম একটা ক্ষুদ্রতম একক হচ্ছে মাইসেলি, বলো কি নাম? এটাকে ভাঙতে 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 তুমি মাইসেলি পাবা। কিন্তু রুমকে ভাঙলে দেয়াল না, এই মাইসেলিকে ভাঙলে দেয়াল, দেয়াল মানে চেইন।
দেয়ালকে ভাঙলে ইট বালি সিমেন্ট না, এই যে ইট বালি সিমেন্ট মানে সেলুলোজ অণু, এছাড়া অন্যান্য যা থাকে আর কি। তো এরকম কয়েকটা সেলুলোজ অণু দিয়ে একটা সেলুলোজ চেইন হয়, চেইন দিয়ে মাইসেলি হয়, মাইসেলি দিয়ে মাইক্রো হয়, মাইক্রো দিয়ে ম্যাক্রো হয়, ম্যাক্রো দিয়ে ফাইবার হয়, ফাইবার দিয়ে কোষ প্রাচীর হয়। বুঝা গেছে? এটাকে বলা হয় সূক্ষ্ম গঠন। কি গঠন? তো এখানে কিছু মান দিচ্ছি, মান লিখো। এই যে এখানে লিখবা 1 থেকে 3000, আমি যেভাবে লিখলাম 1000 ওভাবে লিখবা। এটার মানে কি আমাকে একটু বলো, এটার মানে কি এটা? এই কথাটার মানে কি এটা নাকি এটা? কোনটা? 1000 থেকে 3000, কারণ আমি লিখছি তো 1 থেকে 3, বাংলায় লিখছি 1000। বুঝতে পারছো? তার মানে 1000 থেকে 3000, একটা দিয়ে তো আর হবে না, এটা তো কমন সেন্স। আচ্ছা, 1 থেকে 3000 সেলুলোজ অণু দিয়ে একটা সেলুলোজ চেইন হয়, 100টা সেলুলোজ চেইন দিয়ে একটা মাইসেলি হয়, এরকম 20টা মাইসেলি দিয়ে একটা মাইক্রোফাইব্রিল হয়, 250টা মাইক্রোফাইব্রিল দিয়ে একটা ম্যাক্রোফাইব্রিল হয়, অসংখ্য ম্যাক্রোফাইব্রিল দিয়ে একটি ফাইবার হয়, অসংখ্য ফাইবার দিয়ে একটি কোষ প্রাচীর হয়। এই তো। তো এখানে আমরা যখন বলি আমি ওই বিল্ডিং এ থাকি, ওই বিল্ডিং এর আসলে 10টা তলা, প্রতি তলায় 4টা করে ফ্ল্যাট, প্রতি ফ্ল্যাটে 5টা করে রুম। আমি তো এত বড় না যে পুরো বিল্ডিংটা জুড়ে থাকি, আমি নিশ্চয়ই কোনো একটা ফ্লোরে থাকি। ওই এক ফ্লোরে ধরো 6 ফ্লোর, 6 নাম্বার তলায় থাকি, যেমন গুলজার টাওয়ার 6 তলা, আমরাও 6 তলায় আছি এখন। 6 নাম্বার তলার আবার অনেকগুলো ফ্ল্যাট, মনে করো 5টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাট, 4 নাম্বার এ বি সি ডি এভাবে ফ্ল্যাটগুলোর নাম আছে। এখন তুমি থাকো এ ফ্ল্যাটে, এ ফ্ল্যাটের আবার 5টা রুম, তুমি নিশ্চয়ই তোমার একটা রুম আছে আলাদা। তো এভাবে আমি আসলে একটা রুমে থাকি। কই থাকি? রুমে থাকি। তো এখানেও এই কোষ প্রাচীর যদি একটা বিল্ডিং হয়, সেই বিল্ডিং এর রুম হচ্ছে এটা। কি বলো? মাইসেলি। এই জন্য মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। বলো কি বলা হয়? মানে উপাদান দিয়ে গঠিত প্রথম একক হচ্ছে এটা, গাঠনিক একক। কেমন? এবং এই মাইসেলির একটা ব্যাস আছে, এই মাইসেলির ব্যাস হচ্ছে 100 অ্যাংস্ট্রম। তোমরা বলো অ্যাংস্ট্রম সমান কত? এই যে আমি লিখে দিলাম 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 10 ইনভার্স না বলে বলো 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। বলো এটা কি বলো তো? 10 টু দি পাওয়ার মাইনাস 1, এটাকেই 10 ইনভার্স বলা হয়। এখানে 10 ইনভার্স 1 বলার দরকার নাই, এটা 10 ইনভার্স। এটা কি 10 ইনভার্স 1 আর বলার দরকার নাই। তো এই জন্য আমরা এটাকে 10 ইনভার্স 10ও বলতে পারি, আবার 10 টু দি পাওয়ার মাইনাস 10, যেটা মোর অ্যাকুরেট। তোমার ইচ্ছা, এখানে কেউ ভুল ধরবে না। আচ্ছা, এখন এখানে এই মাইসেলি দিয়ে যে মাইক্রোফাইব্রিলটা হয়, সেই মাইক্রোফাইব্রিলেরও একটা ব্যাস আছে, সেই ব্যাসটা হচ্ছে 250 অ্যাংস্ট্রম। বলো কত অ্যাংস্ট্রম? তোমাকে যদি বলা হয় কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বা উদ্দীপকের ওই অঙ্গাণু, উদ্দীপকের ওই প্রাচীরের বা উদ্দীপকের এই চিহ্নিত অংশের আমি বললাম এ, এই চিহ্ন দিয়ে কি লিখলাম? এ। উদ্দীপকের এই চিহ্নিত অংশটির সূক্ষ্ম গঠন বর্ণনা করো। তুমি কি করছো জানো? তুমি এই গঠন বর্ণনা করে আসছো। তোমার সময় নষ্ট, খাতাও নষ্ট, তোমার নাম্বারও 0, কারণ এটা সূক্ষ্ম গঠন না, এটা ভৌত গঠন। এটা কি গঠন? তোমাকে এই চিহ্নিত অংশের গঠন যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে এটা, সূক্ষ্ম গঠন। বুঝতে পারছো? আর কোথাও এরকম পাবা না, শুধু কোষ প্রাচীরে পাবা। তো সেটা আমি লিখে দিলাম। এখন এখানে অনেকে গন্ডগোল করে কি, সিকোয়েন্সটা নষ্ট করে ফেলে। সেলুলোজ অণু দিয়ে মাইক্রোফাইব্রিল বানায়, মাইক্রোফাইব্রিল দিয়ে চেইন বানায়, চেইন দিয়ে আবার ফাইবার বানায়, ফাইবার দিয়ে মাইসেলি বানায়। ছোট থেকে বড় হতে হবে না, সিরিয়ালে যেতে হবে না। ওই সিরিয়ালটা মনে রাখার জন্য আমরা কি বানাইছি? একটা কৌশল বানাইছি। কৌশলটা আরেকবার বলো তো। একটা কথা ক্লিয়ার করে দিই, আমি এই ধরনের টেকনিক পছন্দ করি না।
না পারতে যেগুলো দিতে হয় সেগুলো দেই। আবার এটাও সতর্ক করে দিই, তুমি ঠিক ততদিন এই টেকনিক ফলো করবা যতদিন তুমি টেকনিক ছাড়া এটা মুখস্থ বলতে পারবা। তুমি যেই দিন থেকে এটা মুখস্থ বলতে পারবা সেদিন থেকে তোমার ওই টেকনিক নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। বুঝা গেছে? আচ্ছা, কিছু উদাহরণ আছে যেখানে টেকনিক লাগে, সেগুলো দিব, সময় আছে। এখন এটাকে আমরা পারবো? বলতো, কয়টি সেলুলোজ অণু দিয়ে একটি সেলুলোজ চেইন হয়? কয়টি সেলুলোজ চেইন দিয়ে একটি মাইসেলি হয়? কয়টি মাইসেলি দিয়ে একটি মাইক্রোফাইব্রিল হয়? কয়টি মাইক্রোফাইব্রিল দিয়ে একটি ম্যাক্রোফাইব্রিল হয়? কয়টি ম্যাক্রোফাইব্রিল দিয়ে একটি ফাইবার হয়? কয়টি ফাইবার দিয়ে একটি কোষ প্রাচীর হয়? ক্লিয়ার? আবার এখানে কোষ প্রাচীরের প্রধান প্রধান গাঠনিক উপাদান কে? সেলুলোজ। তুমি যে কাগজে লিখতেছো এটা কি? এটা কি স্টার্চ, সেলুলোজ নাকি গ্লাইকোজেন? সেলুলোজ। এটা কি? সেলুলোজ। এই যে কাঠ, সেলুলোজ। এই যে কাঠ, সেলুলোজ। ওই যে দরজা, সেলুলোজ। আমরা কি সেলুলোজ হজম করতে পারি? আমরা স্টার্চ খেলে হজম করতে পারি, গ্লাইকোজেন পারি, কিন্তু সেলুলোজ হজম করতে পারি না। কারণ এই সেলুলোজ হজম করার জন্য আমার একটা এনজাইম লাগে, সেটার নাম হচ্ছে সেলুলেজ। বলো কি নাম? সেলুলেজ। এটা আমাদের অন্ত্রে নাই, এই জন্য আমরা সেলুলোজ হজম করতে পারি না। আমরা যদি সেলুলোজ হজম করতে পারতাম, শুধু গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে পারতাম, তো পড়ালেখা করতে হইতো না, এত ক্যারিয়ার গঠন করতে হইতো না, খানা পিনা নিয়েও টেনশন লাগতো না। বুঝতে পারছো? গরু ছাগলের কোনো সমস্যা হয় না, কারণ ওদের সেলুলোজ এনজাইমটা থাকে। ওরা এই জন্য তৃণভোজ, সরাসরি সিদ্ধ ছাড়াই যে কোনো সেলুলোজ জাতীয় জিনিস তারা কি করে ফেলতে পারে? খেয়ে ফেলতে পারে। গরু ছাগলের তৃণভোজী প্রাণী যারা আছে ওদের সেলুলোজ আছে না নাই? আমাদের আছে? আমাদের না, এই জন্য আমরা সেলুলোজ হজম করতে পারি না। এই কথাটা তুমি 2টা অধ্যায়ে পড়বা, এখানে না। উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 3 চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ রসায়ন। বলো কি নাম? প্রাণী বিজ্ঞান অধ্যায় 3 চ্যাপ্টারের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। কি নাম? দামি দামি 2টা অধ্যায়। ওখানে এই সেম কোশ্চেনটা অনুধাবন হিসেবে বোর্ডে আসছে যে মানুষ কোন জাতীয় খাদ্য হজম করতে পারে না এবং কেন। মানুষ সেলুলোজ জাতীয় খাদ্য হজম করতে পারে না, কারণ এই সেলুলোজ জাতীয় খাদ্য হজম বা পরিপাক করার জন্য সেলুলোজ এনজাইম লাগে, যা মানুষের অন্ত্রে অনুপস্থিত। ক্লিয়ার? 2 নাম্বার। আচ্ছা, এখন আমরা কোষ প্রাচীরের আলাপ শেষ, আমরা একটু কোষ অঙ্গাণুগুলোর দিকে দেখব। কোষ অঙ্গাণু মানে কি? কোষের মধ্যে যে অঙ্গগুলো থাকে এগুলাকে বলা হয় অঙ্গাণু। এই কোষ অঙ্গাণু বলার কারণ হচ্ছে, কারণ অঙ্গাণু সমান অঙ্গ যোগ অণু। কি বললাম? যে অঙ্গ অণুর সাইজ, ফলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না, তাকে বলা হয় অঙ্গাণু। যেমন আমার হাত, এটা কি অঙ্গাণু নাকি অঙ্গ? আমার চোখ অঙ্গ নাকি অঙ্গাণু? আমার কান। কিন্তু প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, এগুলো সব অঙ্গাণু। রাইবোজোম, সেন্ট্রিওল, এগুলো সব অঙ্গাণু। কোথায় থাকে? দেহে নাকি কোষে? এই জন্য কোষীয় অঙ্গাণু। কি অঙ্গাণু? কোষের আবার কই থাকে? সাইটোপ্লাজমে, এই জন্য অপর নাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বলো কি অঙ্গাণু? অঙ্গ ইংরেজি কি? অর্গান। এই অঙ্গ ইংরেজি কি? এই যে দেখো, নতুন একটা জিনিস শিখে রাখো, এখানে লাগে অঙ্গ। তোমরা মনে রাখবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, আইসিটি যা পড়বা পড়ো, ইংরেজি টার্ম মুখস্থ করা জরুরি নয়, কিন্তু বায়োলজিতে ইংরেজি টার্ম মুখস্থ করা জরুরি। এখানে অঙ্গ মানে কি? অর্গান। যেমন হাত, যেমন কি? হাত। যেমন চোখ। হ্যাঁ, যেমন 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 চোখ কি ফুল দেখি আমরা? ফুল দেখি না। 6 ভাগের 1 ভাগ দেখি। বলো কয় ভাগ? 6 ভাগের 5 ভাগ ভিতরে। 6 ভাগের 5 ভাগ কি? ভেতরে। তারপর হচ্ছে হার্ট। তারপর হচ্ছে যেমন আমরা ধরলাম কান। এখানে এই অর্গান বা অঙ্গের আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হচ্ছে ভিসেরা। বলো কি নাম? ভিসেরা মানে অঙ্গ, অর্গান মানেও কি? অঙ্গ। অঙ্গ মানে যন্ত্র। অঙ্গ মানে কি? যন্ত্র, মানে যেটা কাজ করে, যেটা কি করে? কাজ করে। তো এখানে এই যে অর্গান বা ভিসেরা, আমি কখন অর্গান বলবো, কখন ভিসেরা বলবো? একদম সহজ। তুমি খালি চোখে দেখলে অর্গান, খালি চোখে দেখলে কি? খালি চোখে না দেখলে ভিসেরা। এখন বলতে পারো স্যার, খালি চোখে না দেখলে তো একটু আগে বলছেন অঙ্গাণু বলতে। কি বলতে? অঙ্গাণু ইংরেজি হচ্ছে অর্গানেলস। বলো কি নাম? অর্গানেলস। এটা অঙ্গাণু।
এটা মানে কি? অঙ্গাণু। তাহলে খালি চোখে যদি না দেখি, ব্যাপারটা তো এরকমও হয়। আমার হার্ট কি তুমি দেখতে পাচ্ছ? এটি কেন দেখতে পাচ্ছ না? এটা কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় সেজন্য? আমার বুকের সামনে অনুবীক্ষণ যন্ত্র একটা দিলে কি হার্ট দেখা যাবে? জীবনেও না, জীবনেও না। কি করতে হবে? এখানে একটা অস্থি আছে স্টারনাম, এটা কাটতে হবে, কেটে এভাবে সরাতে হবে, তারপর ভিতরে ঢুকে দেখতে হবে। বুঝো নাই? তার মানে বডি কেটে দেখতে হয়। আরেকটা অঙ্গের নাম বলো। লাংস, ফুসফুস, কিডনি, লিভার, যকৃৎ, এগুলা খালি চোখে দেখবা না, বডি কেটে ভিতরে ঢুকে দেখতে হয়। এই ধরনের মানে ভিতরে, দেহের ভিতরে, এগুলোকে আমরা বলি ভিসেরা। এগুলোকে আমরা কি বলি? বাংলায় অঙ্গ। বাংলায় কি? অঙ্গ। তাহলে তুমি হার্টকে কি বলা উচিত? ভিসেরা বলা উচিত। আবার হাতকে তুমি অর্গান বলবা। কথা কি বোঝা গেছে? আবার অঙ্গাণু ইংরেজি কি? অর্গানেল। তো এইগুলোর জন্য কিন্তু এগুলো কোনো পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো না জানলে তোমার আবার কনফিডেন্স আসবে না। তো আমরা এখানে কোষ অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু, আর অথবা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর ইংরেজি হচ্ছে সেল অর্গানেলস। বলো কি নাম? সেল অর্গানেলস। যাই হোক, কোষ অঙ্গাণুকে আমরা দুই ভাগে ভাগ করছি। বলো কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। কিছু আছে ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবদ্ধ, আর কিছু আছে ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন। এই ঝিল্লিবদ্ধ যেগুলো আছে সেগুলো মনে রাখবা এই কৌশল দিয়ে। সুন্দর একটা কৌশল, অনেকদিন ধরে ব্যবহৃত হচ্ছে। মা এরা পাগলের মতো ভেবে করে। মা এরা পাগলের মতো কি করে? ভেবে করে। এই যে মা মানে মাইটোকন্ড্রিয়া। তারপরে এরা মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই বেঞ্চটাতে বসো, এটার আগেরটা, এটাতে বসো সবাই। তোমরা হ্যাঁ। এই রেটি মানে জাল, রেটি মানে কি? এন্ডো মানে ভিতরে। তো এই জন্য এটার অপর নাম হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা। বলো কি জালিকা? পা মানে প্লাস্টিড, প্লাস্টিড। এই আমরা উদ্ভিদ বিজ্ঞান মানে জীববিজ্ঞান প্রথম অধ্যায় শুরু করছি, এবং সেখানকার একটা টপিক আমরা আজকে আলাপ করব, সেটা হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিডটা, তো এই প্লাস্টিডটা পড়ার আগে আমরা কোষের মধ্যে যেসব অঙ্গাণু পাওয়া যায়, যেগুলো খালি চোখে দেখা যায় না, এই জন্য অঙ্গাণু বলা হয়, সেই কোষ অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, আর একটা হচ্ছে কি? ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধগুলো মনে রাখার একটা কৌশল দিছি, মা এরা পাগলের মতো ভেবে করে। তো এখানে এই প মানে প্লাস্টিড, গ মানে গলগি বডি। গ মানে কি? গলগি বস্তু বা গলগি বডি। ল মানে লাইসোজোম। ল মানে কি? লাইসোজোম। সংক্ষিপ্ত নাম লেখার পর সেটা না বুঝলে তুমি জিজ্ঞেস করে নিও। ভে মানে ভেসিকল, আরেক ভে মানে ভ্যাকিউল। এগুলো হচ্ছে সবগুলা ঝিল্লিবদ্ধ, আর বাকিগুলা হচ্ছে ঝিল্লিবিহীন। এবং এদের মধ্যে বেশি জনপ্রিয় হচ্ছে সেরা। বেশি জনপ্রিয় সেরা মানে সেতে সেন্ট্রিওল। সেতে কি? সেন্ট্রিওল। আর রাতে তোমরা জানো রাইবোজোম। বলো কি নাম? রাইবোজোম। বলো তো কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? রাইবোজোমকে বলা হয়, কারণ রাইবোজোমে কোষের যাবতীয় প্রোটিন তৈরি হয়। এই রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। তোমাদের বলি, ঝিল্লিবদ্ধ যে কোষ অঙ্গাণুগুলো, এগুলো আদি কোষে নাই। বলো কোথায় নাই? এগুলো কই নাই? আদি কোষে অনুপস্থিত। আদি কোষে থাকে না। তোমার এসএসসি থেকে এইচএসসি তে ওটার সাথে সাথে কিছু অভিযোজন করতে হবে।
প্রথম অভিযোজন হচ্ছে মেন্টালিটি গ্রো করতে হবে, অনেক বেশি পড়ার। দ্বিতীয় অভিযোজন হচ্ছে সুপার স্পিডি হাতে লেখা। বুঝতে পারছো? ক্লাসের মধ্যে তুমি অল্প সময়ের জন্য আসবা। এখন না হয় আমরা 1.5 ঘন্টা সময় দিচ্ছি, কিন্তু কদিন পর পারবা না। তুমি দেখবা প্রতি ঘন্টা ঘন্টা টিচার ঠিক করে রাখবা, সবগুলোতে ভর্তি হয়ে থাকবা, টাকা পয়সা দিয়ে রাখবা, সেখানে একটা ক্লাস মিস গেলেও তখন কষ্ট লাগবে। এখন ফ্রি ক্লাসে একটা ক্লাস মিস গেলেও তেমন কষ্ট লাগে না, কিন্তু যেদিন থেকে তুমি সিরিয়াস হবা সেদিন থেকে কিন্তু ঠিকই কষ্ট লাগবে। এবং ঘন্টা ঘন্টা ক্লাস থাকবে, কলেজ থাকবে, আবার তখন কিন্তু আমরা এত টাইম দিতে পারবো না। 1 ঘন্টারই ক্লাস হবে, সেখানের মধ্যে আবার সর্বমোট অ্যাক্টিভ 50 মিনিট হইতে পারে ক্লাস। এর মধ্যে অনেক পড়া পড়াইতে হবে। কেন অনেক পড়া পড়াইতে হবে? কারণ অনেক অনেক আমাকে যদি 2 ঘন্টা করেও ক্লাস দিতে দাও, তাও আমি 3 বছর পড়াতে পারবো, শুধু ইন্টারের সিলেবাসগুলো শেষ হবে না। তারপরে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের এক্সাম মাথায় রাখতে হবে, যে এক্সাম কত দিনের মধ্যে, তার মধ্যে আমি কতটা দিন পাচ্ছি, সেই দিনের মধ্যে আমি কি পরিমাণ পড়াবো, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট এবং কঠিন জিনিসগুলো আমি পড়িয়ে ফেলবো, ধরো 70 to 80%। কিছু জিনিস আমি বাড়ির কাজ দিব। এভাবেই আমরা সিলেবাস শেষ করতে হবে, নাইলে জীবনও শেষ হবে না। স্যার আপনি একটা কাজ করেন, সপ্তাহে 6 দিন ক্লাস দেন, আমি প্রয়োজনে আরেকটু টাকা বাড়িয়ে দিব আপনাকে। হবে না তো? তুমি যদি শুধু বায়োলজি 6 দিন পড়ো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কখন পড়বা? তুমি পাগল হয়ে যাবা। আসলেই ভেবে করবা পাগলের মতো, একদিন গিয়ে পারবা না, লোড নিতে পারবা না। মানুষের একটা অ্যাবিলিটি থাকে, তো এই জন্য 3 দিন এনাফ, এবং এর মধ্যে আমরা সিলেবাস শেষ করব। তো এই জন্য যা আমরা এখানে সময় ব্যয় করব, সেটা যাতে পারফেক্টলি ইউটিলাইজ হয়, এটা খেয়াল রাখতে হবে। সেজন্য আমাকে, ধরো আমি লেখা লিখে ফেলছি, আমি এখন পরের পেজে যাওয়ার জন্য দাঁড়াই আছি, শুধু তোমরা কখন লিখবা। দেখা যাচ্ছে 90% লিখে বসে আছে, 10% হাতে লেখা স্লো হওয়ার কারণে বসে আছে। এটা যাতে না হয়, আমি তারপরও প্রতি স্লাইড সরানোর আগে কিছুটা সময় দিই। তো তোমরা চেষ্টা করবো লিখে ফেলার জন্য, এবং স্পিডে লিখবা, স্পিডে লিখবা। আচ্ছা, আদি কোষে থাকে না, তারপর ওদিকে ঝিল্লিবিহীন তো বললাম। আচ্ছা, এবার আমরা এখানে উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে আরেকটা জিনিস থাকে, প্লাস্টিড, যেটা প্রাণী কোষে থাকে না, তাই না? তো এই জিনিসটা একটু স্টার্ট করতে চাই, এবং এটা পরীক্ষা আসেও, পরীক্ষায় অনেক বেশি সংখ্যকবার আসে। তো আমরা শুরু করি। প্লাস্টিড লিখলাম, প্লাস্টিড সবাই লিখো। এই যে প্লাস্টিড, প্লাস্টিড সম্পর্কে তুমি কি জানো? তুমি যা জানো তাই এখন পড়াবো আমি, তুমি যা জানো তাই পড়াবো। এই দেখো না, প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বলো, কি বললাম? উদ্ভিদ কোষের, কোন কোষের? উদ্ভিদ কোষের। এবং এই প্লাস্টিড কেবল উদ্ভিদ কোষে থাকে। বলো, কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। এবং এই প্লাস্টিড 3 প্রকার। বলো, কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের নাম তুমি জানো কিনা দেখো। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটা যদি একটা উদ্ভিদ হয়, এই যে ধরে নাও আর কি, এখানে এইখানে আছে ক্লোরোফিল, যার কারণে এখানকার প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। বলো, কি প্লাস্ট? ক্লোরোপ্লাস্ট। এখানে আছে ক্লোরোফিল ছাড়া অন্য রঞ্জক, যার কারণে রঙিন হয়, এই জন্য এটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। কি প্লাস্ট? ক্রোমোপ্লাস্ট। এখানে সূর্যের আলো পৌঁছায় না, এই যে সূর্য, এই আলোটা মাটির নিচে পৌঁছায় না, যার কারণে এখানে কোনো রঞ্জক থাকে না। রঞ্জক না থাকার কারণে এটা বর্ণহীন হয়। এই জন্য এখানে যে অঙ্গ থাকে বা প্লাস্টিড থাকে, সেটাকে বলা হয় বর্ণহীন প্লাস্টিড, যার ল্যাটিন হচ্ছে, গ্রিক হচ্ছে বর্ণহীন মানে লিওকো। বর্ণহীন মানে কি? লিওকো। ক্রোমো মানে রঙিন, ক্রোমো মানে কি? রঙিন।
ক্লোরো মানে সবুজ, ক্লোরো মানে কি সবুজ। এখানে এই ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে। কি তৈরি করে? খাদ্য তৈরি করে। এই ক্রোমোপ্লাস্ট পরাগায়নের জন্য পতঙ্গকে আকৃষ্ট করে। রঙিন তো সেজন্য দেখবা বিয়ে বাড়িতে বরকনে রঙিন রঙিন ড্রেস পরে বসে থাকে এবং অন্যরাও রঙিন রঙিন ড্রেস পরেই যায়, এক বিয়েতে আরো 10 বিয়ে রেডি হয়ে যায়। এই যে পতঙ্গকে আকৃষ্ট করে এই ক্রোমোপ্লাস্টের রঙিন অংশটা দিয়ে কেমন পরাগায়নের সাহায্য করে। লিউকোপ্লাস্ট যে খাদ্যটা ক্লোরোপ্লাস্ট তৈরি করে সেটাকে লুকিয়ে রাখে। বলো কি করে রাখে? লুকো। আর লুকিয়ে আমরা কি রাখি? আমাদের সঞ্চিত বস্তুগুলো রাখি, যেমন স্বর্ণ গহনা টাকা পয়সা, এগুলো লুকিয়ে রাখি। এগুলো আমাদের সঞ্চয়। উদ্ভিদের সঞ্চয় হচ্ছে খাদ্য, এজন্য সে খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্টে। এই খাদ্য আবার অনেক রকমের হয়, যেমন শর্করা হইতে পারে। যদি শর্করা হয় তাহলে সে নাম হচ্ছে, সেই লিউকোপ্লাস্টকে আমরা নাম দিব অ্যামাইলোপ্লাস্ট। বলো কি প্লাস্ট? অ্যামাইলোপ্লাস্ট। এটা শর্করা সঞ্চয় করে। শর্করা সঞ্চয়কারী ফর্মের নাম হচ্ছে স্টার্চ। বলো কি নাম? স্টার্চ। এরপর আরেকটা হচ্ছে লিপিড সঞ্চয় করে, সেটার নাম হচ্ছে ইলায়োপ্লাস্ট। বলো কি প্লাস্ট? ইলায়োপ্লাস্ট। এটা লিপিড সঞ্চয় করবে। এবং আরেকটা হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী, সেটার নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালিওরোপ্লাস্ট। বলো কি প্লাস্ট? অ্যালিওরোপ্লাস্ট। আরেকটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। এটা প্রোটিন সঞ্চয় করবে। এখানের মধ্যে বৃহত্তম হচ্ছে এটা, সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। বলতে হবে এটা কেন বর্ণহীন? সূর্যের আলো পৌঁছায় না, সেজন্য কোনো রঞ্জক নেই। সেজন্য কোনো কি নেই বলো? রঞ্জক নেই। জি জি। আর এখানে সবুজ হয়, ক্লোরোফিল থাকে। বলো কি থাকে? ক্লোরোফিল থাকে। আর এখানে রঙিন হয়, কি থাকে বলো তো? ক্যারোটিন। বলো কি নাম? জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন ইত্যাদি। আরেকটা বলতে পারি, বলি ফিউকোজেন্টিন। বলো কি নাম? ফিউকোজেন্টিন ইত্যাদি। এখানে যে জিনিসগুলো লিখলাম এগুলোর সম্পর্কে একটু লিখবো। তোমাদের লেখা হয়েছে কিনা বলো? অ্যালিওরো। এখানে অ্যামাইলোপ্লাস্ট মানে কি? স্টার্চ সঞ্চয়। কেন অ্যামাইলোপ্লাস্ট? স্টার্চ সঞ্চয়কারী এটাকে কেন অ্যামাইলোপ্লাস্ট বলা হয় শোনো। এটা কেন ক্রোমোপ্লাস্ট? কারণ ক্রোম শব্দের অর্থ রঙিন। ক্রোম শব্দের অর্থ কি? এটা কেন ক্লোরোপ্লাস্ট? ক্লোরো শব্দের অর্থই সবুজ। এটা কেন লিউকোপ্লাস্ট? লিউকো শব্দের অর্থ কালারলেস বা সাদা, বর্ণহীন। যেমন আমাদের লিউকোসাইট, ডাব্লিউবিসি, সাদা রক্তকণিকা, এটা মানে লিউকোসাইট। লিউকো মানে বর্ণহীন। এটা এটা প্রোটিনোপ্লাস্ট, ঠিক আছে, প্রোটিন সঞ্চয়, এটা বুঝছো। এটা ইলাইও কেন? লিপিড মানে স্নেহ না? স্নেহ মানে কি ইলাস্টিকের মতো না, স্থিতিস্থাপক না? চর্বি, চর্বির কথা ভাবো, এই জন্য ইলাস্টিক থেকে আসছে। তারপর স্টার্চ, স্টার্চ মানে শর্করা না? তুমি আমাকে বলো 9, 10 তো পরিপাক কিছুটা হলেও জানো যে শর্করা পরিপাককারী এনজাইমের নাম কি? আচ্ছা, লিপিড পরিপাককারী এনজাইমের নাম কি? স্নেহ পরিপাককারী। শর্ট সিলেবাসের বাইরে ছিল, তাই না? আচ্ছা, এটা সমস্যা না, বড় সমস্যা না।
আমি বলি স্টার্চ, যেমন আমরা যে ভাত খাই, ভাত খাইছো না, ভাত, রুটি, বিস্কিট, পাউরুটি, কেক, এই যে খাই ময়দা, এই জিনিসটা হচ্ছে স্টার্চ। এই জিনিসটা কি স্টার্চ। এই স্টার্চের মধ্যে একটা উপাদান আছে, নাম হচ্ছে অ্যামাইলোজ। বলো, আবার বলো। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, তোমরা গ্লুকোজের সংকেত বলো তো। C6H12O6। এই গ্লুকোজের দুইটা ফর্ম আছে। আমরা স্ট্রাকচার পড়বো উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 3-এ। এখন এমনি নামটা শুনো, বলো আলফা গ্লুকোজ, বলো বিটা গ্লুকোজ। আলফা বিটা তো নাম শুনছো। এই আলফা গ্লুকোজ যেটা আছে না, এই আলফা গ্লুকোজ দিয়ে এই স্টার্চটা তৈরি হয়। প্রায় 1200 থেকে 6000 গ্লুকোজ এক হলে স্টার্চ হয়। বলো কয় হাজার গ্লুকোজ? এই 1200 6000 এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো অধ্যায় 3-এর পড়া, এমনি বললাম। আর 300 থেকে 3000 বিটা গ্লুকোজ। বলো কি গ্লুকোজ? এক হলে হয় সেলুলোজ। এক হলে কি হয়? সেলুলোজ। তার মানে সবগুলো গ্লুকোজের পলিমার। কিসের পলিমার? তো এখানে স্টার্চটা হচ্ছে অ্যামাইলোজ দিয়ে তৈরি। বলো কি দিয়ে তৈরি? এই অ্যামাইলোজকে ভাঙতে গেলে লাগবে অ্যামাইলেজ। বলো কি নাম? এই অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। আর লিপিড থেকে লাইপেজ। বলো লিপিড থেকে কি? লাইপেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। যত যাই হোক, শর্ট সিলেবাসের মধ্যে পরিপাক চ্যাপ্টারটা রাখা উচিত ছিল। এটা একদম সহজ একটা চ্যাপ্টার, প্রয়োজনে হাফ দিতে পারতো। এখন এই যে লাইপেজ, তারপর হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম, নাম হচ্ছে পেপসিন। বলো কি নাম? এগুলো আমরা পরে দেখব। আমরা এখানে শর্করা মানে অ্যামাইলোজ। বলো শর্করা মানে কি? সেই অ্যামাইলোজ থেকে আসছে অ্যামাইলোপ্লাস্ট। কি আসছে? অ্যামাইলোপ্লাস্ট। তারপরে এটা তো জানো, এটা প্রোটিনও জানো। একটা প্রোটিনের নাম বলে আমাদের রক্তে থাকে, অ্যালবুমিন। বলো কি নাম? এখানে এল আছে না, এ এল এল, এই এল থেকে অ্যালিউরোপ্লাস্ট। বলো কি নাম? তাহলে এখানে সবগুলার মধ্যেই কিন্তু ক্লু আছে সে কি সঞ্চয় করে। সবগুলার মধ্যে ক্লু আছে সে কি। এবার আসো এগুলা, এই ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো নিয়ে একটু আলাপ করি। এই যে রঞ্জক, এই যে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা দুই প্রকারের। একটা হচ্ছে ক্লোরোফিল এ, আরটা হচ্ছে ক্লোরোফিল বি, আর একটা হচ্ছে ক্যারোটিন, আর একটা হচ্ছে জ্যান্থোফিল, আর একটা হচ্ছে ফাইকোসায়ানিন, আর একটা হচ্ছে ফাইকোইরেথ্রিন, আর একটা হচ্ছে ফিওকোজেন্থিন, অনেকগুলো নাম। দুই ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এ থাকে 75%, বি থাকে 25%। এখানের মধ্যে এই ক্লোরোফিল এ, এটা হচ্ছে উদ্ভিদের প্রধান রঞ্জক। বলো কি রঞ্জক? প্রধান রঞ্জক। আর ক্লোরোফিল বি থেকে শুরু করে এরা সবাই হচ্ছে সহকারী রঞ্জক। বলো কি রঞ্জক? সহকারী। ওয়াকি টকিতে একটা অ্যান্টেনা থাকে, তোমরা কি দেখছো? অ্যান্টেনার কাজ কি? অ্যান্টেনা দিয়ে কথা বলে নাকি ওয়াকি টকি দিয়ে কথা বলে? মূল বক্সটা দিয়ে কথা বলে। ওই অ্যান্টেনাটা কি করে? শব্দ তরঙ্গ ক্যাচ করতে হেল্প করে, ঠিক না? তার মানে এটা সহকারী। অ্যান্টেনাটা কি? সহকারী, মূল জিনিস না। ঠিক একইভাবে এখানে সহকারী রঞ্জকের অপর নাম হচ্ছে অ্যান্টেনা রঞ্জক। বলো কি রঞ্জক? অ্যান্টেনা রঞ্জক। কেমন? আরেকটা নাম আছে সাথী রঞ্জক। বলো কি রঞ্জক? সাথী রঞ্জক। হ্যাঁ হ্যাঁ, না যাওয়া যাবে না, ক্লাসে বের হওয়া যাবে না, আমি যখন ছুটি দিই তখন। এই তারপর গার্ডিয়ান আছে? গার্ডিয়ান আসছে? কল দিচ্ছে? বাসা থেকে কল দিচ্ছে? আমার সাথে কথা বলে দাও। বলো, তুমি কথা বলো যে স্যার একটু পরে ছুটি দিলে তারপর আসবো, আরো আধা ঘন্টা লাগবে, বলে দাও। কেমন? এই তোমরা এবার আমাকে বলো, এই ক্যারোটিন, এটার কালার কি?
কমলা। কি মলা? কমলা। জ্যান্থোফিলের কালার কি? হলুদ। ফাইকোসায়ানিন, এই নিন দিয়ে মনে রাখবা নীল। ইরিথ্রিন, তোমরা জানো আরবিসির অপর নাম ইরাইথ্রোসাইট, ওখানে ইরাইথ্রো শব্দটা আছে, এই ইরাইথ্রো মানে লাল। আর ফিউকোজেন্থিন, এটা হচ্ছে বাদামি। বলো কি কালার? বাদামি। এবং এখানের মধ্যে কে মা নাকি বাবা? হ্যাঁ, মা নাকি বাবা? না, মা মা অথবা বাবার সাথে কথা বলবো, আর কারোর সাথে কথা বলবো না। এই এখানে মা অথবা বাবার সাথে কথা বলে দিতে হবে। হ্যাঁ, যে স্যারই হোক, মা অথবা বাবার সাথে কথা বলাবো। এটা কোন স্যার এভাবে কথা বলতেছো? এই বাসার স্যার? এটা বাসার স্যার? ঘরের স্যার? হোম টিউটর? হ্যাঁ, কোচিং সেন্টারের ডিরেক্টর। আচ্ছা, এখন কি কোচিং এ যাবা? সমস্যা নেই, ক্লাস শেষে আমাকে কথা বলে দিও, কেমন? আজকে এখানে থাকো না। এই ক্লোরোফিল এ হচ্ছে হাসি, ক্লোরোফিল বি হচ্ছে নাইস। ক্লাসের মাঝখানে এভাবে চলে যাওয়ার মতো যদি ইয়ে করো তাহলে ফ্লোটা নষ্ট হয়ে যায়, বুঝছো? তোমরা এরকম যদি কেউ থাকো যে আমি ক্লাসের মাঝখানে স্যারের সাথে কথা বলে বেরোয় যাবো, এরকম তাহলে ক্লাসে ঢোকা যাবে না। আমাদের ক্লাস কয়টা? 4টা থেকে 5:30। 5:30টার উপরে আরো 10-15 মিনিটও বাড়তে পারে, সেটা আমার উপর। তো তোমরা আসতো পড়তে, তো পড়ার উদ্দেশ্যে আসলে তোমাকে তো পড়ে যেতে হবে। এইভাবে দুপ করে চলে গেলে এটা তো পড়ার নিয়তটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো তোমার যে স্যার তোমাকে এভাবে একটা স্যারের এখান থেকে চলে যেতে বলতেছে, এখানে কি সময় নষ্ট হচ্ছে, এখানে কি পড়া হচ্ছে না, তো ওই স্যারকে তুমি হয়তো বুঝতে পারো না, হয়তো ওই স্যারের কোনো সমস্যা যে ইস্যু আছে, বুঝতে পারছো? তো স্যারকে বুঝাবা যে স্যার আমি তো এখানে পড়তেছি, কিছু একটা জ্ঞান আহরণ করতে এসেছি। যেমন এই জিনিসটা, এগুলা এটা তুমি যদি আমাকে বিগত 10 বছরের মেডিকেল প্রশ্ন ব্যাংক উল্টে দেখাই, এইটা মিনিমাম 3 থেকে 4 বার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। জ্যান্থোফিলের কালার কি? হলুদ। এটা বুঝতে পারছো? তো এই যে তুমি চলে যাচ্ছ, এটা সবার মধ্যে এক ধরনের একটা নেগেটিভ একটা ইয়া চলে আসছে। তো এই জন্য এগুলা বলবা না, সবাইকে সতর্ক করলাম আর কি, কারণ সামনেও তো ক্লাস আছে। যেমন নেক্সট ক্লাস কখন? রবিবার না? তোমরা তো সব ম্যাক্সিমাম তো পড়তে আসছো, অল্প 2-1 জন আছে যারা বুঝে না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এবং বিভিন্নভাবে প্ররোচিত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে। এখন এটাই চলতেছে, পুরো চকবাজারে তুমি হাঁটলে দেখবা এগুলাই চলতেছে। তোমারে পারে না যে কিডন্যাপ করে ঢুকে ফেলতে কোনো না কোনো জায়গায়। বাসায় দেখো কিভাবে কল আসতেছে, খানা পিনা থেকে শুরু করে সব চলতেছে এখানে। কিন্তু তোমার মূল ফোকাস থাকতে হবে পড়ালেখার মধ্যে। আমাকে এরকম অনেক গার্ডিয়ান এসে কথাও বলছে যে স্যার এগুলো কি চলতেছে। কিন্তু আমরা তো ওরকম করি না। আমাদের আগের বার রেস্টুরেন্ট থেকে আমাদের 27 ব্যাচে, আমাদের 7টা ব্যাচের মধ্যে প্রায় 1200+ স্টুডেন্ট শুধু পড়তেছে অফলাইনে। 27 মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র, তোমরা আস্তে ধীরে বুঝবা, জানবা সেগুলা। আর একটা পরামর্শ থাকবে, ওয়াশরুম হচ্ছে ওইদিকে, আসো না, তুমি বের হয়ে সোজা যাবা, সোজা মসজিদ ওয়াশরুম পাশাপাশি, কেমন? সোজা গেলে পাবা, হাতের বামে, এই যে তোমার বাম হাত যে হাতে ঘড়ি পড়ছো ওদিকে যাবা সোজা। এই তোমরা বেশি হলে একটা, যেমন এখানে ক্লাস করছো, তুমি বেশি হলে আরেকটা স্যার ক্লাস করতে পারো, সমস্যা নাই। তারপর তুমি যাচাই করো পড়াটা তোমার যেখানে ভালো লাগবে সেখানে ফিক্সড হয়ে যেতে হবে, তাহলে একটা ফিক্সড শিডিউলে চলে যাবে, তাহলে তোমার আর সমস্যা হবে না। তো আমরা হাসি নাইস মানে কি বুঝেছি? হাসি নাইস, এই হাসি, এখানে হাসি, হাসি, এটা মানে হচ্ছে হলদে সবুজ। বলো কি সবুজ? হলদে সবুজ। আর নাইস নীলাভ সবুজ। বলো কি সবুজ? নীলাভ সবুজ। এগুলো হচ্ছে রঞ্জক। হ্যাঁ, ক্লোরোফিল এর বর্ণ হলদে সবুজ, আর ক্লোরোফিল বি এর বর্ণ হচ্ছে কি? নীলাভ সবুজ। এগুলো হচ্ছে রঞ্জক। এই রঞ্জকগুলা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকবে কতগুলো এরকম থলে আকৃতির বস্তুর মধ্যে। এই থলে আকৃতির বস্তুগুলাকে বলা হয় থাইলাকয়েড। বলো কি নাম? থাইলাকয়েড।
এই বক্সের ভিতরে এরকম থাইলাকয়েড একটার উপর একটা বসে একটা চাকতির মতো গঠন তৈরি করে, সেটাকে বলা হয় গ্রানাম। সেটাকে বলা হয় কি? গ্রানাম। কেমন বুঝতে পারছো? এই গ্রানামগুলা অনেকগুলা মিলে ক্লোরোপ্লাস্ট। এরকম গ্রানাম অনেকগুলা মিলে কি ক্লোরোপ্লাস্ট। তো আমরা এখন এখানে তোমরা আমাকে বলবা যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটাকে আমরা যদি দেখি গঠনটা, তাহলে খেয়াল করো, এই ক্লোরোপ্লাস্ট, সবাই এবার লিখো ক্লোরোপ্লাস্ট। আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে হালকা আলাপ করেই আমরা কুইজে যাব। যে কোনো শব্দ বায়োলজিতে যখন তোমার চোখের সামনে আসবে তখন তুমি তাকে এভাবে 3টা প্রশ্ন করবা। বলো কয়টা প্রশ্ন করবা? 3টা প্রশ্ন করবা। একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কোথায়, আরেকটা হচ্ছে কেন। তোমাকে যদি, যেমন কোন একটা ব্যক্তি তোমার কাছে আসছে, হ্যাঁ, তুমি তাকে প্রথম প্রশ্ন যেটা করবা সেটা হচ্ছে তুমি কে। সে তার নাম বলবে, লাভ নাই, কিছুই বুঝো নাই। তখন তুমি পাল্টা প্রশ্ন করবা, তুমি কোথা থেকে আসছো। সে কোথেকে আসছে সেটা বলবে, তাও বুঝতেছো না। ফাইনাল কোশ্চেনটা তুমি তাকে করবা, কেন আসছো। তখন সে তোমাকে ব্যাখ্যা করবে সে কেন আসছে। তখন তুমি তার সাথে একটা কানেকশন বুঝতে পারবা। ঠিক একইভাবে এখানে ক্লোরোপ্লাস্ট কি যদি তোমাকে প্রশ্ন করা হয়, তুমি বলবা একটি ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণু। কোথায় জিজ্ঞেস করলে বলবা উদ্ভিদ কোষে থাকে। বলো কই থাকে? উদ্ভিদ কোষে থাকে। কেন জিজ্ঞেস করলে বলবা কোষের যাবতীয় খাদ্য তৈরি করে। বলো কি তৈরি করে? তুমি এবার বলো যে খাদ্য তৈরি হয় আমাদের কোন ঘরে? রান্নাঘরে। বলো না, রান্নাঘরে। এই জন্য এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। বলো কার রান্নাঘর? কোষের রান্নাঘর। এবং এই কোষের রান্নাঘর ছাড়াও আরেকটা নাম আছে। এখানে যে খাদ্য তৈরি করে, এই খাদ্য তৈরি হয় কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, ঠিক না? এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। বলো কি জাতীয়? শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আমরা সেটার সংকেতও জানি। সংকেতটা কি? C6H12O6, মানে গ্লুকোজ তৈরি হয় আর কি। এই যে শর্করা তৈরি হচ্ছে, এই জন্য এই ক্লোরোপ্লাস্টের অপর নাম শর্করা তৈরির কারখানা। শর্করা তৈরির কারখানা ছাড়াও আরেকটা নাম দেয়া যায়। তোমরা আমাকে বলো 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান কিছু একটা বলছিল। সালোক সংশ্লেষণকে 2টা ভাগে ভাগ করেন, একটা আলোক পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। একজন এখানে থাকিও, তোমরা সবাই ওখানে বসে আছো। 1905 সালে ব্ল্যাকম্যান, এই যে ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে 2 ভাগে ভাগ করেন। একটা হলো কি পর্যায়? আলোক পর্যায়। আর একটা হচ্ছে কি পর্যায়? অন্ধকার পর্যায়। এখানে খেয়াল করো, আলোক পর্যায়ে কি হয়? সূর্যের আলোর শক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়। বলো কি শক্তি? রাসায়নিক শক্তি। আর অন্ধকার পর্যায়ে কি হয় দেখো, এই রাসায়নিক শক্তিটাকে, যেটা গতি শক্তি, বলো কি শক্তি, সেটাকে রাসায়নিক স্থিতিশক্তিতে পরিণত করা হয় খাদ্যের মধ্যে। কিসের মধ্যে? খাদ্যের মধ্যে। তার মানে সার্বিকভাবে এখানে
এই আলোক শক্তিটা সার্বিকভাবে এখানে এই আলোক শক্তিটা রাসায়নিক স্থিতিশক্তিতে পরিণত হয়। বলো কি শক্তিতে? তাহলে এখানে শক্তির রূপান্তর হয়েছে নাকি হয় নাই? এই শক্তির রূপান্তর হয়েছে কোথায়? কোথায়? সালোক সংশ্লেষণে। সেই সালোক সংশ্লেষণটা হয়েছে কোথায়? ক্লোরোপ্লাস্টে। তার মানে এই ক্লোরোপ্লাস্টের অপর নাম আমি দিতে পারি শক্তি রূপান্তরের, হ্যাঁ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঠিক আছে, যাও। শক্তি রূপান্তরের অঙ্গাণু। কেমন? এই খেয়াল করো, শক্তি রূপান্তরের অঙ্গাণু কে? ক্লোরোপ্লাস্ট। কেন? কারণ সে আলোক শক্তিকে কিসে রূপান্তর করছে? রাসায়নিক স্থিতিশক্তিতে। বলো না? আচ্ছা, তারপর শর্করা তৈরির কারখানা কে? ক্লোরোপ্লাস্ট। কারণ সেখানে কি হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি হয়? শর্করা তৈরি। কোষের রান্নাঘর কে? কেন? কারণ কোষের যাবতীয় খাদ্য কোথায় তৈরি হয়? ক্লোরোপ্লাস্ট। তাহলে তিনটা নাম তিনটা অনুধাবনমূলকে আসতে পারে, তিনটা নাম তিনটা এমসিকিউতে আসতে পারে। এবং এই জিনিসটা, এই ক্লোরোপ্লাস্টটা আবিষ্কার করছে বিজ্ঞানী শিম্পার। বলো কোন বিজ্ঞানী? শিম্পার। শিম্পাঞ্জি না, বলবা শিম্পার। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী শিম্পার। 1883 সালে। কত সালে? 1883 সালে বিজ্ঞানী শিম্পার এটা আবিষ্কার করছে, ক্লোরোপ্লাস্টকে। এই ক্লোরোপ্লাস্টের যে ছবিটা তুমি 9-10-এ দেখছো সেটা ছিল এইরকম দেখতে, এইরকম দেখতে। লেন্স আকৃতির। বলো কি আকৃতির? লেন্স আকৃতির। সেখানের মধ্যে এভাবে দেখছো, এভাবে লেন্স আকৃতির একটা ক্লোরোপ্লাস্ট দেখছিলা। সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে দেখা যায়। বলো কোন উদ্ভিদ কোষে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে। তাইলে আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এটা লেন্স আকৃতির পেলেও উচ্চ শ্রেণীতে লেন্স আকৃতির পেলেও, আগের পেজটা একটু পরে আবার আসতেছি, আগে এটা লিখো। নিম্ন শ্রেণীতে বিশেষ করে শৈবালে বিভিন্ন আকৃতির হয়, বিভিন্ন আকৃতির হয়। এই বিভিন্ন আকৃতিটা আমরা মনে রাখবো একটা কৌশল দিয়ে। সেই কৌশলটা হচ্ছে আমাদের বন্ধু গোপী সিপিতে গিয়ে সস খাচ্ছে। বলো কি খাচ্ছে? সেই জন্য আমরা অবাক হয়ে বলতেছি ওয়াও। দেখো না, গোপী সিপিতে গেছে। সিপি হচ্ছে মুরগির দোকান। কিসের দোকান? রান্না করা মুরগি বিক্রি হয়। সেখানে মুরগি না খেয়ে সে কি খাওয়া শুরু করছে? সস খাওয়া। এই জন্য এটা অবাক হয়ে আমরা বললাম ওয়াও। কি বললাম? ওয়াও। তাহলে আমরা এইখানে যে গোপী, সিপি, যাও, কাজা, সস, আউ, এখানে 6টা শব্দ, প্রত্যেকের 2টা অক্ষর, 6 দুগুণে 12টা অক্ষর। 12টা অক্ষর দিয়ে 12টা শব্দ আমরা মনে রাখবো। সেটা এভাবে, এই দেখো, এই যে গোপী যখন বলবা তখন গোপীর গো মানে গোলাকার। বলো গো মানে কি? গোলাকার। আর পি মানে পিথোফোরা। বলো কি নাম? পিথোফোরা। শোনো, এই পিথোফোরা একটা শৈবাল যার ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে গোলাকার। সবাই বলো পিথোফোরা একটা শৈবাল। বলো না, যার ক্লোরোপ্লাস্ট কি আকার? গোলাকার। ওকে, এবার আসো সিপি। সিপির সি মানে
ক্লেমাইডোমোনাস, বলো ক্লেমাইডোমোনাস। আর পি মানে পেয়াল আকার, পি মানে কি আকার? পেয়াল আকার। আর যাও, এই যাওয়ের যা মানে জালিকাকার, জালিকাকার। আর ও মানে ও ইডোগোনিয়াম, এটার উচ্চারণ হবে ইডোগোনিয়াম কিন্তু বানানে হবে আগে ও। তাজা, তা দিয়ে হচ্ছে তারকাকার, ওইডোগোনিয়াম তারকাকার। এবং জ দিয়ে হচ্ছে জিগনেমা। এবং এদিকে সস, সস স দিয়ে হচ্ছে সর্পিলাকার, সর্পিলাকার। আর এস দিয়ে হচ্ছে স্পাইরোগাইরা। তোমরা এই শৈবালটার নাম চিনো। আও দিয়ে হচ্ছে আ দিয়ে আংটি, আর উ দিয়ে হচ্ছে উলোট্রিক্স। এগুলো সব বৈজ্ঞানিক নাম। আর বৈজ্ঞানিক নামের নিচে কি দিতে হয়? ডাক দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এক পদই। যেমন আমাদের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। তো তুমি কোথাও শুধু কি লিখছো? এটা অবশ্যই ডাক দিতে হবে। তবে তুমি যদি এভাবে লিখো হোমো, এখানে ডাক দিতে হবে না। ইংরেজিতে লিখলে তখন ডাক দিতে হবে। সবার লেখা হলে এটা নিয়ে একটু আলাপ করব। জি, অ্যাটেন্ডেন্স পরে যারা আসছে ওরা দিছে কিনা একটু চেক করো। অ্যাটেন্ডেন্স শিটটা ওদিকে আছে। এখানে সেল নিয়ে একটু আলাপ করছে। এটা হচ্ছে প্লান্ট সেল, উদ্ভিদ কোষ। কেমন? এই যে
আমরা চারপাশে কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, এরপর কোষ ঝিল্লি, এই যে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, এটার চারপাশে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলো কি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এগুলো কি দেখছো? এগুলো রাইবোজোম। এটা যেহেতু রাইবোজোম দানা দানা হয়ে আছে এই জন্য অমসৃণ, এই জন্য কি অমসৃণ। তারপরে একটু দূরে দেখছো, একটু দূরে এখানে কোনো রাইবোজোম নাই, এখানে কোনো রাইবোজোম যেহেতু নাই তাহলে এটা হচ্ছে মসৃণ। এগুলো গলগি বডি, এগুলো কি গলগি বডি। তো এইভাবে গেছে। এখানে এই জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বলো কি নাম? এই যে আঙ্গুলের মতো ভাঁজ দেখছো, এই যে এরকম ভাঁজ, এগুলোকে ক্রিস্টি বলে। বলো কি বলে? তারপরে এখানে এই জিনিসটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটার নাম কি? এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ, এই জন্য এটা লেন্স আকৃতির, এবং ভিতরে এই যে এই প্লেটের মতো এই জিনিসগুলা, এই 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 জিনিসগুলো হচ্ছে বিস্কিটের মতো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড একটার উপর একটা, একটার উপর একটা বসছে না, এভাবে চাকার মতো যেটা হয়ে গেছে এটার নাম হচ্ছে গ্রানাম। এটার নাম কি? ওটা স্ট্রোমা ল্যামেলি। এরপর আবরণ তো দেখতে পাচ্ছি আমরা। তো এইভাবে আমরা এখানে এটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। এরপর এটা হচ্ছে প্রাণী কোষ। মাংস, এই যে প্রাণী কোষ, ডিরেক্ট কোষ ঝিল্লি দিয়ে শুরু, দেখা যাচ্ছে কেমন। তারপরে এই যে দুইটা সেল পাশাপাশি পাশাপাশি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা আমরা পরে ধরবো। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন, এই যে ক্রোমাটিন, এটা হচ্ছে ডিএনএ আর কি। এই যে আরো ভাগ হয়েছে, এটা কি ডিএনএ। এগুলো হাইড্রোজেন বন্ধন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, শুনছো না? আচ্ছা, এগুলো আমরা ধীরে ধীরে যাবো এগুলাতে। তারপর হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এমন একটা পর্দা যেটা ছিদ্রযুক্ত, যেটা কি যুক্ত? ছিদ্রযুক্ত। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওই যে চারপাশে রেটিকুলাম। গলগি বডি, গলগি বডি এগুলা। এখানে ভ্যাসিকল আছে দেখছো, এগুলা কেমন ভিতরে আবার ঢুকে যাচ্ছে না, আবার এদিকে বেরোচ্ছে, যেন পুকুরের পানির মধ্যে ডুব দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। দেখো না, এই যে এগুলা কি হচ্ছেটা কি, এটা আমরা গলগি বডি যখন পড়বো তখন দেখবো। যেমন আমরা এই যে বিভিন্ন যে এনজাইম ক্ষরণ হয়, ধরো অগ্নাশয় থেকে এনজাইম ক্ষরণ হচ্ছে, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এনজাইমগুলো এভাবে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়ে এভাবে এগুলোর মাধ্যমে বাহিত হয়, এই বক্সগুলোর মাধ্যমে। আমরা আমাদের আজকের টপিকটাতে আসছি। এটা কি? প্লাস্টিড। এই প্লাস্টিড, এই প্লাস্টিডের দুইটা ঝিল্লি। কয়টা ঝিল্লি? দুইটা ঝিল্লি কি বোঝা যাচ্ছে? এটা বাইরেরটা, এই যে এটা বাইরেরটা, এই যে এটা, আর এটা কি ভিতরেরটা, দ্বিস্তরী। এই দুইটার মাঝখানের পুরুত্বটা হচ্ছে 4 থেকে 6 ন্যানোমিটার। বলো কত ন্যানোমিটার? 4 থেকে 6। এখন এই জিনিসটা আছে বলে আমরা দুনিয়াতে বেঁচে আছি। এখানে এটার মাধ্যমে সালোক সংশ্লেষণ হয়, এই যে এগুলোর ভিতরে আলোক পর্যায় হয়, কি পর্যায় হয়? আর এখানে হয় অন্ধকার পর্যায়। সার্বিকভাবে সালোক সংশ্লেষণ হয়ে এখানে কি হয়? অক্সিজেন রিলিজ হয়। কি রিলিজ করে? ওই অক্সিজেন আমরা গ্রহণ করি। এই যে করো, গ্রহণ করো, ছাড়তেছো, গ্রহণ করতে বলছি, গ্রহণ করছো, ওকে। এই যে গ্রহণ করছো তার 60%, বলো কত পার্সেন্ট? শৈবাল মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে আসে। মাত্র 40% আসে বড় উদ্ভিদগুলা থেকে, যেমন আম, জাম, কাঁঠাল, যত গাছ জানলা খুললে দেখো ওগুলা থেকে আসে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে আসে 60%। বলতে পারো যে স্যার বড় উদ্ভিদ সালোক সংশ্লেষণ বেশি করে, তাহলে এরা অক্সিজেন বেশি ছাড়ে, কিন্তু আমরা কেন নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে বেশি পাই অক্সিজেন? কারণ সিম্পল, বড় উদ্ভিদ যেমন ছাড়ে অক্সিজেন, ঠিক একইভাবে বড় হওয়ার কারণে তাদের শ্বসনের সময় আবার কি লাগে? অক্সিজেন লাগে, এই জন্য অক্সিজেন গ্রহণ করে ফেলে। এজন্য রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা যেহেতু সালোক সংশ্লেষণ হয় না, অক্সিজেন দিতে পারে না, রাতের বেলা কিন্তু শ্বসন চলে, মানে অক্সিজেন গ্রহণ করে। এজন্য বড় গাছের নিচে শুতে নিষেধ করে, অক্সিজেন স্বল্পতা হইতে পারে, কারণ সে নিজে অক্সিজেন টানতেছে বিশাল বড় গাছগুলা। তো এখন এই যে বড় গাছগুলা যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে, অলমোস্ট কাছাকাছি অক্সিজেন আবার কি করে ফেলে? গ্রহণ করে ফেলে। কিন্তু নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে, যেমন শৈবাল, কিছু কিছু শৈবাল আছে, তোমরা কি ক্যালভিন চক্র নাম শুনছো? ওটা আবিষ্কার হয়েছে ক্লোরেলা নামক একটা শৈবালে। বলো কি নামক? 1961 সালে বিজ্ঞানী ক্যালভিন নোবেল পুরস্কার পাইছিল এটার কারণে।
আমরা উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 9 পড়বো ক্যালভিন চক্র। এই ক্লোরেলা, এটা কিন্তু পড়বো ক্যালভিন চক্র। এই ক্লোরেলা, এটা কিন্তু আমরা প্রাণী বিজ্ঞান অধ্যায় 2.1 পড়বো হাইড্রা নামক চ্যাপ্টারে। সেখানে আমরা কি পড়বো দেখা যাবে। তবে ক্লোরেলা একটা ছোট শৈবাল, হাতের ভিতর নিয়ে ফেলতে পারবা। এই শৈবালটা কি পরিমাণ যে অক্সিজেন দেয় বায়ুমণ্ডলে, হিউজ। কিন্তু সে ছোট হওয়ার কারণে তার বেশি অক্সিজেন আবার লাগে না, এই জন্য সে দেয় বেশি নেয় কম। এই জন্য আমরা যা গ্রহণ করি তার বেশিরভাগ আসে শৈবাল থেকে। বলো কোত্থেকে? এবং শৈবালের মধ্যে একটা শৈবাল আছে, বলো নীলাপ সবুজ শৈবাল, বলো এটা থেকে আসে। তুমি বলতে পারো স্যার শৈবাল তো দেখি না আশেপাশে। দেখবা কেমনে? বেশিরভাগই তো সাগরে থাকে। দুনিয়ার বেশি জায়গা কি স্থলভাগ নাকি জলভাগ? জলের মধ্যে আবার সাগর মহাসাগর এগুলা ওখানে বেশি থাকে। এই সাগরের মধ্যে ভাসমান কিছু শৈবাল থাকে, এগুলাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। বলো, তুমি রুই মাছ পড়বা প্রাণী বিজ্ঞান অধ্যায় 2.3। রুই মাছের একটা প্রধান খাদ্য হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। কি প্লাঙ্কটন? ফাইটোপ্লাঙ্কটন। তো এই ফাইটোপ্লাঙ্কটন পানিতে ভাসমান শৈবাল, ছোট ছোট শৈবাল, এগুলো সালোক সংশ্লেষণ করে। সাগরের ঢেউয়ের মধ্যে কত শৈবাল আছে, ওই ঢেউ দেখে তুমি ভয় পাচ্ছ, আমাকে মনে মেরে ফেলতেছে, কিন্তু ওই ঢেউয়ে থাকা অনেক শৈবাল, যার কারণে তুমি বেঁচে আছো, অক্সিজেন গ্রহণ করতেছো। বুঝা গেছে? তো আমরা এই যে শৈবাল এবং ছত্রাক, এই চ্যাপ্টারটা আমাদের হচ্ছে অধ্যায় 5। বলো কত? অধ্যায় 6 ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। অধ্যায় 7 নগ্নবীজি এবং আবৃতবীজি। আমাদের অধ্যায় 5-এর মধ্যে শৈবাল ও ছত্রাক, কিন্তু নামটা এরকম হইতে পারতো না, ছত্রাক ও শৈবাল, কিন্তু এরকম হয় নাই কেন? কারণ যেটা নিম্ন শ্রেণীর সেটা আগে, যেটা তার থেকে উন্নত সেটা তারপরে। এই জন্য শৈবালের থেকে ছত্রাক একটু উন্নত বলে আমরা নামটা দিচ্ছি শৈবাল ও ছত্রাক। ও তার মানে কি স্যার ব্রায়োফাইটা ছত্রাক থেকে উন্নত? হ্যাঁ উন্নত, এই জন্য সে অধ্যায় 6-এ। এরপর ব্রায়োফাইটা থেকে কে উন্নত? টেরিডোফাইটা, তারপর নগ্নবীজি, তারপর আবৃতবীজি, এভাবে গেছে। আমরা সিরিয়ালি অধ্যায়গুলো সাজাইছি। তো অধ্যায় পড়তে গেলে এই জন্য আগেরটা আগে পরেরটা পরে পড়া উচিত। তুমি ক্লাস 7 শেষ না করে হুট করে 9-এ যেমন যেতে পারবে না, 8 শেষ করতে হবে তারপরে 9-এ যেতে হবে, ঠিক একইভাবে অধ্যায়গুলোকে ওভাবে সাজানো হয়েছে। কিন্তু আমাদের কলেজে সিলেবাসগুলা, কলেজের টিচারদের বিভিন্ন পলিটিক্সের কারণে, চিরাং কলেজের একজন টিচার চিন্তা করতেছেন আমার 600+ স্টুডেন্ট, এরা সবাই আমার কাছেই কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে। তাইলে আমি যদি অধ্যায় 1 থেকে 4 দিয়ে দেই, চিরাং কলেজের সিলেবাসও 1 থেকে 4, মহসিন কলেজের সিলেবাসও কি 1 থেকে 4। এখন চিরাং কলেজের স্যার চিন্তা করতেছে মহসিন কলেজের স্যারও যেহেতু 1 থেকে 4, ওখানে ওই স্যার এটা বেশি স্টুডেন্ট পেয়ে যাবে, আমার স্টুডেন্টগুলো ধরে ফেলবে। এই জন্য আমি করবো কি 5 থেকে 7 দিব, 1 থেকে 4 দিবই না। ওই মাস্টার পড়াবে 1 থেকে 4, আমি পড়াবো কত? 5 থেকে 7। তাহলে আমার স্টুডেন্ট, এগুলো থেকে আমার ফার্স্ট টাইম পরীক্ষায় প্রশ্ন আসবে, তা আমার স্টুডেন্ট আমার কাছে পড়তে বাধ্য। এই পলিটি মানে নিজের আখেরে গোছানোর জন্য সে সিলেবাস উল্টাপাল্টা দিয়ে স্টুডেন্টদেরকে পাগল করে দিচ্ছে। স্টুডেন্ট যখন পাস করতে যাবে সে চিন্তা করবে 5-এর এই জিনিসটা মানে কি, তখন স্যার পড়াবে এটা অধ্যায় 3-এ আছে। 3 কই? 3 পড়বা দ্বিতীয় সাময়িকে। কেন? তো 3 দ্বিতীয় সাময়িক করলে 3 3-এ কেন দিছে? 3 তাহলে 8-এ দিত। বুঝো নাই? এই স্যারগুলো মাস্টারগুলো এই জিনিসটার কারণে এটা নষ্ট করছে। আমার বাবা একজন টিচার ছিল, আমি নিজেও টিচার, তোমাদেরও অনেক বাবা মা টিচার আছে, কিন্তু আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পলিটিক্সটা চলে। অনেক ভালো টিচারও আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পলিটিক্স চলে। তোমরা যখন কলেজে, বিভিন্ন কলেজে যাবা, কে কার কার কপালে কোন কলেজ আছে আমি তো জানি না, আল্লাহ জানে, যে কলেজে থাকুক, সিলেবাস যখন দেখবা তখন দেখবা আসলেই তো পলিটিক্স। সব জায়গায় সিলেবাস সেম মেনটেন করা হয় না। তারপরে আমরা দেখি আমরা এমনভাবে সাজাই আমাদের সিলেবাসটা যাতে ম্যাক্সিমাম কলেজের অন্তত 80-90% কাভার হয়। পাশাপাশি আমাদের ওয়েবসাইটে ক্লাস থাকার কারণে যে কলেজের সমস্যা হোক, যেখানেই হোক সমস্যা নাই, আমরা ক্লাসটা দিয়ে দিতে পারি। যে তোমার ওই অধ্যায়টা আমাদের এখানে শেষ হতে হতে সময় লাগবে, তাহলে তুমি একটা কাজ করো, ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে নাও। এইটাও আবার সমস্যা নিয়ে আসে, স্যার অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না, 5টা ক্লাস, 5 ঘন্টা কতক্ষণ বসে থাকবো? আপনার এখানেই বসে থাকতে পারি না, অনলাইনে ঘরে কেমনে বসে থাকবো? তারপরেও তো শেষ করতে হবে, অন্তত পরীক্ষার আগের রাতে হলেও শেষ করতে হবে। অনেক সমস্যা তোমরা সামনে ফেস করবা, ওই সমস্যাগুলো যখন আসবে তখন এইসব ছোটখাটো ব্যাপার এগুলো হাস্যকর মনে হবে। তখন তুমি কিভাবে পড়বা শুধু সেই চিন্তায় থাকবা, কারণ সব স্টুডেন্ট ঠিকানা তো সব ভালো জায়গায়। তুমি এসএসসিতে A+ পাবে 1 লাখ, বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার সিটই আছে 5000, বুয়েটে সিট আছে 1100 বা 1200 হাইয়েস্ট। তুমি আর একটু ঢাকা ভার্সিটির টপ বিষয় চুয়েট কুয়েট এগুলো সব মিলিয়ে আমি ধরলাম মোট 5000 সিট।
সেরা সেরা বিষয় যেগুলো স্টুডেন্টরা চায়, স্বপ্ন দেখে ছোটবেলা থেকে, এইম ইন লাইফ রচনা লিখে এগুলো দিয়ে। মেডিকেল 5, ওদিকে 5, তাহলে কত হইলো? সিট আছে 10,000, তোমার এসএসসিতে এ প্লাস পাইছে 1 লাখ, বাকি 90 লাখ কি করবে? সরি, 90,000 কি করবে? 90,000 কি করবে? আবার সেকেন্ড টাইম বলে একটা কথা আছে, তোমরা কি জানো সেটা? প্রায় 20 থেকে 40,000 স্টুডেন্ট বসে আছে তোমাদের সাথে কম্পিট করেন, মানে তোমাদের আগে 27 না 27 যারা মেডিকেলে টিকবে না প্রথমবার, তোমাদের সাথে একসাথে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, ওরা তো সব পড়া থাকবে। তখন দেখবা যে আসলেই তো আমি তো তাহলে একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্টের মধ্যে আমি যদি রোল 1 থেকে 10-এর মধ্যে থাকি, তাইলে হয়তো আমার কিছুটা চান্স আছে। কিন্তু আমার যদি 100 জনের মধ্যে যদি টপ 10-এর মধ্যে না থাকতে পারি, তাহলে কিন্তু আমার লস। এখন 100 জন তুমি কিরকম 100 জন তুমি সেটা বাছাই করো। আমার এখানে এখন 100+ স্টুডেন্ট বসে আছে, এখান থেকে আমরা দেখছি, যেমন আমি 27 ব্যাচে, তোমাদের আগের ব্যাচ কত? 27 আছে, 26 এবার পরীক্ষা দিবে, 25 পরীক্ষা দিয়ে মেডিকেলে ঢুকে গেছে। আমাদের মেডিকেল ভর্তি কোচিং থেকে 100+ স্টুডেন্ট টিকছে, 110-এর কাছাকাছি স্টুডেন্ট টিকছে। সব আমরা তো সব পড়াই, আমরা সিলেক্টিভ স্টুডেন্ট নিয়ে প্রায় 300-এর মতো স্টুডেন্ট পড়াই মেডিকেল ব্যাচ, সেটা পরে আর আস্তে ধীরে জানবা, কিন্তু সেখান থেকে টিকছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সব স্টুডেন্ট কোচিং করতে যায় না, কারণ সব স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট মনে করে কোনো মতে পাশ করলেই হয়। কিছু স্টুডেন্ট আসেই শুরু থেকে, এই যে এখন চলে আসছো তোমরা, যে এখন চলে আসছো, এবং ও বলছে আমি চলে যাব, কিন্তু ও কিন্তু অলরেডি সেই টপ ক্লাস স্টুডেন্ট যারা সামনের দিকে টিকে সব জায়গায় চান্স পায়, ভালো জায়গায় যায়, যে মেন্টালিটি থাকলে যাওয়া হচ্ছে, সে মেন্টালিটির স্টুডেন্ট সে ঢুকছে সেজন্য, নাহলে ও কত বেরিয়ে হইতো না। এখন যাচ্ছে সেটা অন্য কিছু হইতে পারে, সেটা ক্লাস শেষে কথাবার্তা বলা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক স্টুডেন্ট এখনো ঘুম থেকে উঠে নাই, আরো 1 মাস পর আসবে। অনেকে আছে 20 তারিখ রেজাল্ট যখন দিবে সেদিন ঘুম থেকে উঠবে যে আমার তো মনে হয় ইন্টারে এবার পড়ালেখা শুরু করা উচিত। দেখবে এখানে অনেকেরই 2টা অধ্যায় শেষ, সিরিয়াসলি। এখন বলতে পারো স্যার কেন শুরু করবো, বাদ দেন পরে শুরু করি, কিন্তু কিছু করার নাই। তুমি 27 ব্যাচ দেখো, সেম এভাবে ভরে যায় স্টুডেন্ট, ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে ক্লাস শুরু করতে থাকে। তুমি ক জায়গায় দৌড়াবা? স্যার ওখানে বিরিয়ানি দিচ্ছে, ওখানে আপেল দিচ্ছে, ওখানে লিচু দিচ্ছে, ওখানে শর্মা দিচ্ছে, ওখানে ওদিকেও আবার একটা বিরিয়ানি দিচ্ছে, এদিকেও দিচ্ছে। এখন স্যার আমার স্যার শিডিউল লম্বা স্যার, আপনার এখানে পরে আসবো। 100 টাকার বিরিয়ানি তুমি খাইতে পারবা, 12,000 টাকা দিয়ে এখানে ভর্তি হও, সেখানে 100 টাকার বিরিয়ানি তোমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু তোমার পড়ালেখা তোমার আসল জিনিস, তোমার কোন জায়গায় তুমি শুরু করবা, কিভাবে শুরু করবা, এখন থেকে তোমার নিয়ত করতে হবে। যেখানে যা কিছু দেয় সব খেয়ে আসো, কিন্তু পড়ালেখাও কি করতে হবে, শুরু করতে হবে। তো তোমাকে এরপর কি হবা, 1 মাস 2 মাস এদিক ওদিক ঘুরে পরে হবে না, অফলাইন হবে না, সব জায়গায় খেয়ে হারাই ফেলছি। এখানে 1 ক্লাস করে 2 ক্লাস করি না, ওখানে 2 ক্লাস করে 3 ক্লাস করি না, আমি হয়ে গেছি যাযাবর। শেষমেশ যাই কোথায়, অনলাইনে। অনলাইনে তো কি টাকাও কম, 3,000 টাকার কোর্স, একটা বিষয় কয় হাজার টাকা, 3,000 টাকা। তো ভর্তি হও, কোর্সে ঢুকো, দেখবা সে 1 মাস ঠিক মতো পড়াইছে, এরপরের মাস থেকে সে তার গ্রুপ নিয়ে ব্যস্ত, তোমার দিকে আর কোনো খেয়াল নাই। তুমি তো এখানে এসে অন্তত দরজা ধাক্কা দিয়ে বলতে পারবো পড়াচ্ছেন না কেন, দিচ্ছেন না কেন, করতেছেন না কেন, ওখানে কি করবা? বুঝো নাই? তো ওখানে আবার ক্লাসও জমে থাকে, একটা অধ্যায়ের ক্লাস দেয় 20টা। তুমি যদি একটা অধ্যায় 20টা ক্লাস করো, হয় পাগল হয়ে যাবা। স্যার বেশি পড়াচ্ছে ভালো আর কি, এই ভালো তুমি প্রথম অধ্যায় পর্যন্ত বুঝবা, দ্বিতীয় অধ্যায় থেকে যখন দেখবা কলেজের সিলেবাস ওদিকে দিছে 8টা অধ্যায়, আর এক্সামের বাকি 7 দিন, এখনো এখানে একটা অধ্যায় পড়াচ্ছে, তখন বুঝবা যে কত ভালো এগুলা। বুঝতে পারছো? তো এই জন্য আস্তে ধীরে ঠিক হইতে হবে, আস্তে ধীরে সতর্ক হইতে হবে। আমি শুধু সবাইকে বলি যে তোমরা রেগুলার এখানে ক্লাস করো, বাসায় গিয়ে 10 থেকে 15 মিনিট রিভিশন দাও। বায়োলজিতে 90+ পাওয়ানোর দায়িত্ব আমার, তবে একটা ক্লাসও মিস দিতে পারবো না। অসুস্থ হলে আমাদের ওয়েবসাইটে ক্লাস দিয়ে আছে, ওই ওয়েবসাইট থেকে ক্লাসটা করে নিবা, এটাই নিয়ম। লেকচার 1টা কিন্তু রেকর্ড করা আছে, সেটা আমি পাবলিকলি দিয়ে দিছি। সেটাতে আমরা মাইক ইউজ করে আমরা রেকর্ড করছি ইনস্ট্যান্ট, সেটা তোমরা গ্রুপে পেয়ে যাবা। তোমাদের এই যে যারা অ্যাটেন্ডেন্স দিছো, তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেখানে আমরা করে দিব, লেকচারের লিঙ্কটা আবার দিয়ে দিব। লেকচার 1টা যেটা গত ক্লাস হয়েছিল, আর আজকের এটা তো রেকর্ড হয়েছে, সেটা আপলোড হবে রাতের মধ্যে, এটা চলে আসবে। তো লেকচার 3 হচ্ছে আমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার, নেক্সট ক্লাস হচ্ছে রবিবার, বিশাল গ্যাপ। আস্তে ধীরে আমরা শুরু করব। এখন আমরা কিছু যা পড়ছি সেগুলোর উপর একটু পড়ালেখা করব, প্রশ্ন করব, প্রশ্ন 5 মিনিটের মতো প্রশ্ন করব, তারপর আমরা চলে যাব। এটা একটু মুখস্থ হয়েছে কিনা দেখি বলো তো, টেকনিকটা বলো তো আগে। গোপী সিপিতে যাও, তাজা সস খাও,
ওয়াও। গোপী, গো মানে কি? পি মানে কি? পিতোফোরা। সিপি, সি মানে কি? ক্ল্যামাইডোমোনাস। পি মানে কি? পেয়ালাকার। জাওয়ের, যা মানে কি? ও মানে ওইডোগোনিয়াম। তাজা, তা মানে তারকাকার। আর জ মানে জিগনেমা। তারপর সস, স মানে সর্পিলাকার। আরেক স মানে স্পাইরোগারা। ওয়াওয়ের আ মানে আংটি। ও মানে উলুট্রিক্স। এটা বোটানি অধ্যায় 1-এর পড়া, বোটানি অধ্যায় 5-এর পড়া, বোটানি অধ্যায় 9-এর পড়া, বোটানি অধ্যায় 10-এর পড়া। এমন একটা টপিক যেটা 4টা অধ্যায়ের অংশ। 4টা অধ্যায়ের অংশ হওয়ার কারণে এটা মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং প্রতি 1 বছর পর পর এটা কোনো না কোনো পরীক্ষায় আসে এখান থেকে প্রশ্ন, এবং স্টুডেন্টরা একদম লাগাতার ভুল করে, কারণ এগুলো আসলে কঠিন। তোমাকে বলা হলো ইডুগোনিয়ামের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন, হা করে তাকা থাকে, তখন তুমি চিন্তা করবা গোপী সিপিতে যাও, 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 ও ইডুগোনিয়াম, যা, জ দিয়ে যেটা সেটা। এখন অপশনে আছে কি? জালিকাকার, গোলাকার, পেয়ালাকার, তারকাকার। তো যা, জ দিয়ে কি সেটা আর সেটা মনে রাখার দরকার নাই। জ দিয়ে শুরু হয়েছে তো একটা শুধু, জালিকাকার, ওইটাই আনসার। তারপর বলছে পিতোফোরার আকৃতি কেমন? গো পি, গো, গ দিয়ে কি? গোলাকার। গোলাকার, পেয়ালাকার, জালিকাকার, তারকাকার, তাহলে গ দিয়ে যেটা সেটা। আবার বলছে নিচের কোন শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি তারকাকার? তাহলে তাজা, তাজা, তারকাকার, তাতে তারকাকার, যতে জিগনেমা, যতে কি? যতে সামথিং, যতে জিগনেমা মনে নাই, কিন্তু জানো প্রথম অক্ষর কি? জ। তাহলে দেখো অপশনে কি দিছে? পিতোফোরা, ক্লামাইডোমোনাস, ইডুগোনিয়াম, জিগনেমা। তাহলে আনসার কি? তোমার পুরো নাম মুখস্থ রাখার দরকার নাই। বুঝা গেছে? তা এর পরে যদি বলে যে স্যার টেকনিক বাদ দিই, এমনি মুখস্থ করি, ভেরি গুড, ওটাই তো চাই, এমনি মুখস্থটাই জরুরি। এখন এমনি মুখস্থ করতে গিয়ে তুমি আবার বলবা স্যার গোলাকার হচ্ছে ক্লামাইডোমোনাস, ইডুগোনিয়াম হচ্ছে তারকাকার, জিগনেমা হচ্ছে সর্পিলাকার। হাত খুলে দিতেছো পায়ের সাথে, পা খুলে দিতেছো মাথার সাথে, ভেজাল হয়ে গেছে না? এইটা যাতে না হয় সেই জন্য কৌশলটা দিচ্ছি। তারপরেও যদি বলে যে স্যার একটু লজিক, ওই যে অঙ্কের মতো লজিক, লজিক আসো লজিক। এই দেখো, এই খেয়াল করো, এটা কি করো না? পিঠো, পিঠে ফোড়া উঠছে, পিঠে যখন ফোড়া ওঠে, ফোড়াটা কি আকার? গোলাকার না? তারপর স্যার ক্ল্যামাইডোমোনাস, এল বাদ দাও, তাহলে হয় চা, চা কাপে খায়, কাপ মানে কি? পেয়ালাকার। হয়েছে না? তারপরে স্যার এই যে এই জালিকাকার, জাল মানে কি? জালে অনেকগুলা ছিদ্র আছে, ছিদ্রগুলা গোল, গোল মানে দেখতে ও এর মতো, তাহলে ও ইডুগোনিয়াম। তারপরে স্যার তারা, তারা ঝিকমিক করে জ্বলে, ঝিক 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 ঝিক। তারপরে সস, সর্পিল, সর্পিল মানে স্পাইরাল, সর্পিল মানে কি? সর্পিল মানে এরকম আঁকা বাঁকা সাপের মতো। আর আংটি, আংটি মানে উল্টা করে রাখলে ইউর মতো লাগে, কিসের মতো লাগে? তাহলে ইউলোথ্রিক্স। বলো কি নাম? এভাবেও মনে রাখতে পারো, চোখ থাকতে হয় দেখার, তাহলে তুমি দেখবা। তাইলে আমরা যা পড়ছি, এই যা পড়ছি কোত্থেকে? এখান থেকে, এখান থেকে। এটা কিসের গঠন ছিল? কোষ প্রাচীরের সূক্ষ্ম। এটা কি লেখা আছে খাতায়? ওপেন করো, ওপেন করো। এখান থেকে শুরু করে এই গোপী সিপিতে যাওয়া পর্যন্ত আমি 2 মিনিট সময় দিচ্ছি, এটা রিভিশন দাও। আমি কিছু কোশ্চেন করব, সেখান থেকে প্রাইজ দেবো, প্রাইজগুলো আমার হাতে দাও। এই যে গিফট, এটার ভিতরে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা। কি খুললে দেখবা এটা। এই অ্যাটেন্ডেন্স সবাই ফিল আপ করছো? করে নাই কে? আজিম, ওরা করে নাই। তো ছেলেদেরটাও ওরে দিয়ে দাও আর মেয়েদেরটাও দিকে দাও। একটু সরো।